বিজেপি আমলে এই বিজেপির সময় রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, কিন্তু এটা পাল্টা হিসাবে শাসক দল আপনাদের চ্যালেঞ্জ করে বলে যে 25 বছরে রাজ্যের আইন শৃঙ্খলা কোথায় ছিল। ওটা তো বলতে হয় বলে 25 বছরে ত্রিপুরাজ্যে উগ্রপন্থা ছিল। উগ্রপন্থা আইন শৃঙ্খলা এক নয়। উগ্রপন্থা এটা বাহ্যিক। উগ্রপন্থা গোটা রাষ্ট্রের বিরুদ্ধে, গোটা সমাজের বিরুদ্ধে, একটা সভ্যতার বিরুদ্ধে হলো উগ্রপন্থা। এখানে শাসক দলের বিরুদ্ধেই এই চক্রান্তগুলো হয়েছে, এটা প্রমাণিত। কিন্তু আইন শৃঙ্খলা এটা বাহ্যিক নয়, এটা অভ্যন্তরীণ। আর ত্রিপুরাজ্যের যে আইন শৃঙ্খলা আজকে চরম অবনতির একদম সমস্ত ক্ষেত্রেতে সারা দেশের তুলনায় সবচেয়ে খারাপ, এটা তো আমরা বলছি না, কে বলছে? ন্যাশনাল ক্রাইম রিপোর্ট ব্যুরো। ভারতবর্ষের সরকারকে চালায় এখন বিজেপি দল। সেই সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক তার বাৎসরিক রিপোর্টে বলছে এই ত্রিপুরাজ্য রাজনৈতিক হানাহানি, নারী নির্যাতন, নেশাদ্রব্যের পাচার এবং ব্যবহার এবং অস্বাভাবিক মৃত্যু, এই সমস্ত ক্ষেত্রেতে মাত্র 40 লক্ষ জনসংখ্যার রাজ্য এই দেশের টাওয়ার বড় বড় রাজ্যকে পেছন থেকে ফেলে দিচ্ছে। তা আমাদের অভিযোগ নয়। কাজেই এদের তো শাসক দলকে আত্মপক্ষ সমর্থন করার জন্য কিছু আবুল তাবুল বলতে হয়, এর কোনো অর্থ নেই। আজকে ত্রিপুরার সাধারণ মানুষই তাদের জীবনের অভিজ্ঞতায় তাদের সম্পর্কে কথাগুলি বলছি। স্যার, ক্ষমতায় এলে বেকারদের সমস্যা দূর করবেন। বর্তমানে আমরা যে বেকার সমস্যা নিয়ে যদি শাসক দলের নেতাদের প্রশ্ন করি, ওনারা বলেন ত্রিপুরায় রেকর্ড সংখ্যক চাকরি হচ্ছে সরকারি এবং বেসরকারি স্তরে বিভিন্ন সেক্টরে, এবং চাকরিতে স্বচ্ছ নিয়োগ নীতি তারা অবলম্বন করছেন। কি বলবেন? একটা শ্বেতপত্র প্রকাশ করুক না হোয়াইট পেপার, যে তাদের আমলে যদি একটা কর্মসংস্থান হয়ে থাকে, তাদের সে মিস করলে চাকরি প্রথম বছরে 50,000, পরের 4 বছরে আরো 6.5 লাখ এগুলো হয়ে থাকলে একটা হোয়াইট পেপার বের করুন। সরকার তথ্য দিক, বিধানসভাতেই তো তাদের অর্থমন্ত্রী হিসাব দিয়েছেন যে বামপন্থী ফ্রন্ট সরকার যে তারিখে তার ক্ষমতা ছেড়েছে, সেই তারিখ থেকে এই যে গেল 1 জানুয়ারি 2024 প্রায় 50,000 সরকারি চাকরির সংখ্যা কম, এবং এটা এখন 56,000 ছাপিয়ে গেছে। কোন কর্মচারী? শিক্ষক, এগ্রিকালচার ডিপার্টমেন্ট, তারপর হেলথ ডিপার্টমেন্ট, স্বাস্থ্য দপ্তর, শিক্ষা দপ্তর, কৃষি দপ্তর, যেগুলো হলো ত্রিপুরা রাজ্যের অর্থনীতির মেরুদণ্ড। এই মেরুদণ্ডগুলোই তো তার পাজম নেই, তার কি বলে সিদ্ধারা নেই। তো এগুলো তো গাল ভরা কথা বলা। তো এগুলি এরা এত কাজ করে থাকে, তো কেন তাদেরকে এই গেল নির্বাচন রিগিং করতে হলো? কেন লোকসভাতে জবরদস্তি করে ভোট করতে হলো? তো মানুষ এমনিতেই ভোট দেবে তাদেরকে। তো এরা কিছু করেনি। ত্রিপুরার মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে এবং করছে বলেই তো এদেরকে আজকে এই হিংসা চালাতে হচ্ছে। এটাই তো প্রমাণ। সিপিএম কংগ্রেস যৌথভাবে পরিকল্পনা করে এই কদমতলা কাণ্ডটা সংগঠিত করেছে, এবং বাম বিধায়ক ইসলাম উদ্দিনের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন। আপনি নিশ্চয়ই সেই ওনার ইন্টারভিউটা দেখেছেন। কি বলবেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ নিয়ে? বিশ্ববন্ধু সেন একজন প্রবীণ ব্যক্তিত্ব এবং অত্যন্ত একটা সম্মানীয় জায়গাতে তিনি অধিষ্ঠান করছেন। এখন স্পিকারের পদ অলঙ্কৃত করছেন। তিনি যে ভাষায় কথা বলেন বা এটা যা বলেছেন, এটা ত্রিপুরার যে মানুষই বিচার করবেন তার বক্তব্যের কোনো সার্বত্তা আছে কিনা। এবং আমি দেখছি ক্রমশ তিনি এই জাতীয় অসংলগ্ন কথা বলছেন। এমনকি দুর্ভাগ্যের বিষয় হলো, যেটা হওয়া উচিত নয়, বা আমাকেও বলাটা হয়তো একটু অশোভন হচ্ছে, তো বলতে বাধ্য হচ্ছি, বিধানসভার মধ্যে তিনি সেরকম আচরণ করছেন।
এই যে গন্ডা তুইসা, কৈত্রাবাড়ি, কদমতলা, পেকুছড়া, একজন দেখা বিরোধী দলের, শুধু সিপিআইএমের না, কংগ্রেসেরও এরকম কেউ সরকারকে কলঙ্কিত করার জন্য ইজত ঘটনা যুক্ত আছে কিনা। এবং প্রত্যেকটা ক্ষেত্রে যেখানেই ধরনের আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে, যেখানেই যে এই সম্প্রীতি নষ্ট হয়েছে, সর্বত্র শাসক দলের লোক যুক্ত, ধরা পড়ছেন কিন্তু শাস্তি হচ্ছে না। কারণ শাসক দলের লোক হলেই ত্রিপুরার যে সব অপরাধের 7 খুন মাপ, নারী গঠিত অপরাধী হোক বা বর্ডারে চুরি করা, ড্রাগ পাচার করা, সমস্ত ক্ষেত্রেতে এখানেও তাই। কাজেই তিনি যে কথাটা বলছেন, তিনি তার যে অবস্থান, এটাকেই তিনি অসম্মান করছেন। আমি তাকে খুব করজোরে বিনয়ের সাথে বলবো, বিশ্বনাথবাবুকে, তিনি মাননীয় অধ্যক্ষ, তাকে মাননীয় অধ্যক্ষ, মাননীয় স্যার সম্বন্ধে কথা বলতে হয়। এই জাতীয় কথা বলে তিনি তার আসনকে আরও নানামালি ভালো হবে, এটা মানে এ রাজ্যের পক্ষে শুভ হবে। এগুলো নিয়ে তো ইতিমধ্যেই আমরা আমাদের বক্তব্য বলেছি। কেন কদমতলা, পেকুছড়া, গন্ডা তুইসা এবং কৈত্রাবাড়ি হলো? হ্যাঁ, যে পার্টিকুলার বিশেষ ঘটনাকে নিয়ে এটা সূত্রপাত, এটা খুব পরিকল্পিত, আগে থেকেই এসব একটা পরিকল্পনা করে এটা ঘটনাটা ঘটানো হয়েছে, কথা বলবো না। কিন্তু হঠাৎ করে কেন এভাবে আগুন জ্বল, এই প্রলয় হলো? নিরীহ মানুষের, সমস্ত সম্প্রদায়ের, সমস্ত ভাষাভাষীর এত ক্ষতি হলো, গোটা রাজ্যটাকে ব্যথিত করল। সেটা হলো যে বিগত প্রায় 7 বছর ধরে চলা ত্রিপুরাজ্যের মধ্যে যে একটা অরাজকতা, ত্রিপুরাজ্যে এখানকার জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এই ভারতীয় জনতা পার্টি, আইপিএফটি এবং পরবর্তী সময়তে মথাও যোগদান করেছে, এই সরকার এসছে এবং আছে এখনো। তারা একটা প্রতিশ্রুতি পালন করেনি এবং করবেও না। তো স্বাভাবিক ত্রিপুরাজ্যের মানুষ তাদের মোহভঙ্গ হয়েছে। তারা এই সরকার দ্বারা যে তারা লুণ্ঠিত, বঞ্চিত, অপমানিত, তীব্রভাবে এটা সে বোধ তাদের হচ্ছে। আর সেই জায়গায় বর্তমান শাসক গোষ্ঠী, তাদের একটা ছোট্ট অংশ, এরাও জানে ত্রিপুরার যে জনগণ একবার নয় 2বার এদের ফাঁদে পা দিয়েছে, 3য়বার তাদের সেই ফাঁদে পা দেবে না। শত চেষ্টা করলেও এদের পক্ষে টেকা সম্ভব নয়। এখনই এদের ভেতরে যে গুণ ধরা শুরু হয়েছে। কাজেই একটা ছোট্ট অংশ লুট করো। ত্রিপুরাজ্যের মধ্যে এখন একটা লুটের প্রতিযোগিতা, বিজেপি বলো, আইপিএফটি বলুন বা মথা, তো আরও জনবিচ্ছিন্ন হচ্ছে। তো সেই জায়গায় ত্রিপুরাজ্যের জনগণের চোখ, কান, এটাকে জবরদস্তি করে বন্ধ রাখতে হবে, তাদের মুখকে বন্ধ রাখতে হবে। তো এই জন্য একটা গোলযোগ সৃষ্টি করা দরকার। আইন শৃঙ্খলা, এটা ট্রাইবাল নন ট্রাইবালদের মধ্যে, হিন্দু মুসলমানের মধ্যে সেভাবেই যে পরিস্থিতিকে তাতানো হয়েছে, সে কারণেই এই ছোট্ট ঘটনা একটা স্ফুলিঙ্গ বা একটা স্পার্কিংয়ের থেকেই এই ঘটনাগুলো হচ্ছে, তার খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। এ হলো মূল কারণ। কিনা জানি না, কিন্তু ওইখানে যে বিজেপির তাবর নেতারা, নেত্রীরা এই নেতৃত্ব দিয়েছেন, কেন তাদের গ্রেপ্তার করা হলো না? কেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নেই? আন্তর্জাতিক চাপে পড়ে
মুখ্যমন্ত্রী নাকি তিনি স্তম্ভিত, তিনি কষ্ট পেয়েছেন, এগুলি তো নাটক। এই নাটক ছেড়ে সত্যিকারেরই ভারতবর্ষের মান মর্যাদা রক্ষায় যারা এই ঘটনা ঘটিয়েছে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক, আমরা বলবো। হ্যাঁ, আর বাংলাদেশের বিরুদ্ধে সে আক্রমণের বিরুদ্ধে অবশ্যই প্রতিবাদ করা আমাদের অধিকার আছে, করব, আমরাও করছি, আমরা তো রাস্তায় নেমেছি, আরও নামব, কিন্তু গুন্ডামি না। এই গুন্ডামি সে দেশে গুন্ডাদেরকে সাহায্য করবে পরোক্ষে, এটা মোটে হওয়া উচিত নয়। আপনাদের অভিযোগ বিজেপি হিন্দুদের হয়ে সাম্প্রদায়িক রাজনীতি করে, আবার বিজেপি অভিযোগ করে যে সংখ্যালঘু মুসলিমদের হয়ে বামেরা রাজনীতি করে। এই যে ধর্মের সংমিশ্রণের অভিযোগ, সেটা নিয়ে কি বলবো? অযৌক্তিক বক্তব্যের তো কোনো জবাব নেই। কমিউনিস্টরা স্বাধীনতা আন্দোলনে এবং স্বাধীনতার পর কখনোই কোনো ধর্ম, ভাষা বা সম্প্রদায়ের পক্ষে চোখ বন্ধ করে সেভাবে কখনো কাউকে তার অন্যায় করলেও তাকে সমর্থন করেনি, আজকেও করে না। কিন্তু ভারতীয় জনতা পার্টি বা আরএসএস, এদের জন্মই তো হলো সাম্প্রদায়িকতা থেকে, কাজে এদের এই বক্তব্যের কি জবাব হবে? মানুষ তাদেরকে চিনছে। এই যে গত 10 বছর 11 বছর ধরে সরকার চলছে ভারতবর্ষের মোদীর নেতৃত্বে, কি দেখছে তার দেশের মানুষ? সর্বত্র একটা সরকারি তখতে বসে, পার্লামেন্টে বসে হিন্দুত্ব, হিন্দু রাষ্ট্র, এগুলো তো ভারতবর্ষের সংবিধান বিরোধী। কাজেই এদের সে অভিযোগের কোনো সারবত্তা নেই এবং দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ তাদেরকে সমর্থন করেও না। যদিও তারা সরকার এসছে, কত পার্সেন্ট ভোট পেয়েছে এবার? 36.6%। ভোট ভাগাভাগির জেরে ক্ষমতায় বসেছে, এটা আলাদা জিনিস, কিন্তু ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ মানুষ তাদের নীতিকে পছন্দ করে না। এই গেল ভোটেও এটাই সাক্ষ্য। যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বিজেপির সাথে তীব্রমতা আইপিএফটি একটা জোট, আর বামেরা কংগ্রেসের সাথে জোট। আগামী দিনে আপনার কি মনে হয়, বামেরা কি ত্রিপুরাতে ফিরতে পারবে? ফেরা না ফেরা এটা পরের কথা, এটা ইলেকশন হলে এই কথাগুলো আসবে। বামেরা হলো যারা সংবিধানের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, জনগণের পক্ষে। আর ভারতীয় জনতা পার্টি তাদের হলো যেন তেন প্রকারেণ গণতন্ত্র, সংবিধান তাদের কোনো বালাই নেই। কালো টাকা, সাম্প্রদায়িকতা এবং সন্ত্রাসকে পুঁজি করে ক্ষমতায় আসছে, তার বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ হচ্ছে। সেই ঐক্যবদ্ধ জনগণের পাশে সিপিআইএম আছে এবং সেভাবেই ত্রিপুরাজ্যের মধ্যে অতীতেও একবার এরকম হয়েছিল ঘটনা, 88-92